মেহরাজ অস্থির পায়ে এদিকে সেদিকে ঘুরছে। শাহবাড়ির রিডিং রুম আলাদা, বেশ পরিপাটি করে সাজানো হয়েছে রুমের প্রতিটি জিনিস মেহরাজ তার মন মতো সাজিয়েছে। সারি সারি বইয়ের তাক রুমের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। যে কোনো বইপ্রেমীরা এই রুম এলে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে। আদনান তুতুলকে 2 ঘন্টা যাবৎ পড়িয়েছে। তারপর সে চলে গেলেও তুতুল রুম ছেড়ে বের হয়নি। কেন বের হয়নি? দরজা বন্ধ করে বসে আছে। এই নিয়েই অস্থির হয়ে আছে মেহরাজ। তবে বাড়ির বাদবাকি সদস্যদের এই নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। সবাই জানে তুতুল পড়ছে। তুতুলের অভ্যাস রাত জেগে পড়া এবং ভোর থেকে দুপুর পর্যন্ত ঘুমানো। পড়া শেষ হলে বের হবে। লাইলি তার জন্য খাবার নিয়ে রেখেছে মেহরাজের রুমে। সময় তো থেমে থাকে না। সময়ের কাঁটা পৌঁছে গেল রাত 1টায়। মেহরাজের চোখে ঘুম নেই। অস্থির পায়ে পায়চারি করছে। এখনো রিডিং রুমের দরজা বন্ধ। তুতুল রুমে ঠিক আছে তো? কত কি ভাবছে সে, ভাবতে ভাবতে চোখে আর ঘুম ধরা দেয় না। এদিকে সাহস হয় না রুমের দরজা ধাক্কাবে। অপেক্ষার প্রহর শেষ হলো ভোরের দিকে। মেহরাজ তখন ঘুম ঘুম চোখে পায়চারি করছে। তুতুল রুমে ঢুকতে অন্ধকার রুমে মেহরাজকে দেখে ভয় পেয়ে যায়। অন্ধকারে অস্থির পায়ে পায়চারি করা মেহরাজকে দেখে যে কেউই ভয় পাবে, স্বাভাবিক। তুতুলের ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। সে হঠাৎ আঁতকে চাপা চিৎকার দিতে মেহরাজ চেপে ধরল তার মুখ। তবু তুতুল থামে না। চিৎকার দেওয়ার চেষ্টা করেই যায়, সেই সাথে নিজেকে ছাড়াতে তরপাতে লাগে। না পারতে মেহরাজ তুতুলকে শক্ত করে জড়িয়ে নেয়। এই মেয়ে, কি সমস্যা? চিৎকার দিচ্ছ কেন? তুতুল থেমে যায়। মেহরাজ তাকে ছাড়তে ধপাস করে বসে যায় মেঝেতে। মেহরাজ রুমের লাইট দেয়। তুতুলের খামারতো মুখের দিকে তাকিয়ে বলে, উঠে বসো। আপনি ভূতের মতো রুমে পায়চারি করছেন কেন? আমার রুম, আমি যা ইচ্ছে করতে পারি। তুতুল থেমে যায়। সন্দিহান গলায় বলে, ঘুমাননি কেন এখনো? ইচ্ছে হয়নি? আমাকে মিস করছিলেন? নরম গলায় বলল। মেহরাজ বিরক্তি নিয়ে বলল, তুমি কে যে তোমায় মিস করব? তাও ঠিক। তুতুল টেবিলের উপর থেকে খাবার নিল। ভাত আর ডিম ভাজি। তুতুল প্লেট এগিয়ে দিল মেহরাজের দিকে। খাইয়ে দিন। আপাদমস্তক তুতুলকে একবার দেখলো সে, বিরক্তি প্রকাশ করলো সহসা। সমস্যা কি? কোনো সমস্যা নেই। নিজের হাতে খেতে পারো না? না, নিজের হাতে খেলে খাবারের স্বাদ কম লাগে। আপনি কি বিরক্ত হচ্ছেন? একটু খাইয়ে দিলে কি আহামরি ক্ষতি হয়ে যাবে? রাত জেগে যে পর শরীরের জন্য এটা কতটা ক্ষতিকর তুমি জানো? ক্ষতি হলে হোক, কত কিছুরই তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও চুপচাপ হজম করতে হয়। যেমন বিয়ে। বিয়ে কিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়? মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যেমন দেখুন, আমার এখন পড়াশোনার সময়। অসময়ে বিয়ে করে আমি গেরাকলে ফেঁসে গেলাম। এখন আমার মানসিক অশান্তি বেড়ে গেছে। সেখান থেকে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এই সবক তোমাকে আজ কে দিল? তুতুল চোখ ছোট করে তাকালো। মেহরাজ ততক্ষণে ভাত মাখিয়ে ছোট্ট নলা তুতুলের মুখে পুরে দিয়েছে। সারাজ খুব রাগ করেছেন। কেন? আমি কেন বিয়ে করলাম? তোমার বিয়ের সাথে স্যারের রাগের কি সম্পর্ক? স্যার দুঃখ পেয়েছেন। এই সময় আমার বিয়ে করা ঠিক হয়নি, তা আমিও জানি। কিন্তু তুমি যদি সেদিন পাকনামি না করতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। তুতুল কিছুই বলল না। খাবার শেষ করে শুয়ে পড়ল। মেহরাজের অস্থিরতা কমেছে। এই মুহূর্তে ঘুম চেপে বসেছে দু চোখে। লাইট অফ করে বিছানায় গায়ে এলিয়ে দিতে বুকে পড়ল তুতুলের পাতলা শরীরটা। রাগ লাগে না মেহরাজের, তবে ভনিতা করে চাপা রাগ দেখিয়ে বলল, সরো তুতুল, কাল তোমার তুতুকে নিয়ে আসবো। তাহলে কালকেই তুতুকে নিয়ে ঘুমাবো। আজ আপনি ঘুমোতে দিন। মেহরাজ আরেকবার চেষ্টা করলো তুতুলকে বুক থেকে সরাতে। কাঁধে হাত রেখে আলতো করে দূরে সরানোর চেষ্টা করলেও লাভ হলো না। ঘুমের ঘোরেই মেয়েটা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। অবশেষে হাল ছেড়ে দিল মেহরাজ। দীর্ঘশ্বাস ফেলে স্থির হয়ে শুয়ে রইল। ঘর জুড়ে নীরবতা, অথচ তার ভিতরে অদ্ভুত অস্থিরতা কাজ করছে। তুতুলের চুলের মিষ্টি গন্ধ, উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ আর বুকের কাছে অনুভূতি হওয়া তার উপস্থিতি মেহরাজকে
কেমন অচেনা ঘোরের মধ্যে ফেলে দিল। এতদিন ধরে যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে, সেই দূরত্বটা এই মুহূর্তে অদ্ভুতভাবে অস্পষ্ট মনে হচ্ছে। সে চোখ বন্ধ করলো, কিন্তু তাতেও শান্তি মিলল না। বুকের ভিতর বারবার ধাক্কা দিয়ে উঠছে নতুন অনুভূতিটি, যেটাকে সে নাম দিতে পারছে না, আবার অস্বীকারও করতে পারছে না। তবুও নিজেকে সংযত রাখলো মেহরাজ। বুকের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে শুধু নিঃশব্দে শুয়ে রইল। না চাইতেও অবচেতন মন বারবার ইঙ্গিত দিচ্ছে, এই মেয়েটা তোর বউ, জড়িয়ে ধর, শুধু একবার ধর। মেহরাজের ঘুম ভাঙল বেলা 11টায়। তুতুলকে বুক থেকে সরিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। মেহরাজের ঘুম ঘুম অবস্থা দেখে মিটমিটে হাসছে সিফাত। মেহরাজ নাস্তা করতে টেবিলে বসতে সিফাত বলল, যে ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যায়, সেই ছেলে কিনা বিয়ের পর 11টা বাজে ঘুম থেকে উঠলো। স্ট্রেঞ্জ। অহেতুক বক বক করবি না সিফাত। তোর বউ কই? ঘুমোচ্ছে। রাতে কি তুই বেশিই পড়িয়েছিস? মানে রাতের রুটিটা সিফাতের মুখে ছুড়ল মেহরাজ। রেগেমেগে উঠে দাঁড়ালো সহসা। অন্তরা ছেলের রাগ দেখে ভয় পান, ছুটে আসেন দ্রুত। কি হয়েছে রাজ? মেহরাজ কোনো জবাব দিল না, তবে সিফাত মিটমিটে হাসছে। বোঝাই যাচ্ছে মুখে রুটি পড়ায় একটু অপমানিত হয়নি। মেহরাজ ভেবেছিল সিফাতকে নিয়েই বের হবে, তবে তার আর মন মানসিকতা নেই। সে একাই বেরিয়ে গেল। জীবনটা অদ্ভুত ছন্নছাড়া হয়ে গেছে মেহরাজ। কাজ পাগল মানুষ, অথচ এখানে থাকা মানে হাতে কোনো কাজ নেই। অফিস সামলাবেন মুশফিকুর শাহ, সেখানে কি যাবে? দেখবে নাকি অফিসের কি অবস্থা? মনটা পড়ে আছে কক্সবাজার। মানসিক অশান্তিটা কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিল না মেহরাজ। মাথার ভিতর একগাদা এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তাই নিজেকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে চলে গেল বাবার অফিসে। অফিসের ফাইলপত্র দেখলো, কর্মচারীদের সঙ্গে কথা বলল, কিছু জরুরি কাজও সেরে ফেলল। সময় কেটে গেল বেশ কিছুক্ষণ। কাজের চাপে মনটাকে অন্যদিকে সরিয়ে রাখতে পারলেও ভিতরের অস্বস্তিটা পুরোপুরি দূর হলো না। বিকেলের দিকে অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল সে। গাড়ির চাবিটা হাতে নিয়ে দরজার দিকে এগোতেই সামনে এসে দাঁড়ালেন মুশফিকুর শাহ। ছেলের মুখের দিকে কয়েক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। তারপর ধীর পায়ে কাছে এসে শান্ত গলায় বললেন, কাজের ভিড়ে নিজেকে লুকিয়ে রাখা যায় মেহরাজ, কিন্তু নিজের মন থেকে পালিয়ে থাকা যায় না। মেহরাজ ভ্রু কুঁচকে বাবার দিকে তাকালো, কিছু বলল না। মুশফিকুর শাহ মৃদু দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, সবকিছুকে দায়িত্ব ভেবে কাঁধে নেওয়া সহজ, কিন্তু মানুষকে বুঝে নেওয়ার জন্য একটু সময় দিতে হয়। তুতুলকে সেই সময়টা দাও। মেয়েটাই বাড়িতে নতুন, এই সম্পর্ক নতুন। ভয় পাওয়া আর ভুল করা ছাড়া এখন ওর আর কিছুই জানা নেই। কথাগুলো বলে তিনি ছেলের কাঁধে হাত রাখলেন, আবার বললেন, কঠিন সময়টা সবসময় শক্তির পরিচয় না মেহরাজ। কখনো কখনো একটু কোমল হওয়াটাও মানুষের সবচেয়ে বড় শক্তি হয়। সব মানলাম, কিন্তু এমন জীবনসঙ্গী আমি চাইনি বাবা। জানি, তবে তুতুলকে আমরা সবাই ভালোবাসি, স্নেহ করি। তুমি একবার মানিয়ে নাও, শুধু একবার তুতুলের সাথে আদর যত্নে মিশে দেখো, তুমিও আসক্ত হয়ে যাবে। আমাদের ভরসা করো তো, তোমাকে গাঙ্গে ভাসিয়ে দেওয়ার মতো কাজ আমরা করিনি। শেষোক্ত কথাটুকু বলে মুশফিকুর শাহ দীর্ঘশ্বাস ছাড়লেন, পুনরায় বললেন, একটা মেয়ের আফসোস তোমার মা কিছুতেই কাটাতে পারেন না। তুতুল তার কিছুটা হলেও লাঘব করেছে, তবে আমাদের জন্য যে তুমি তোমার জীবন বরবাদ করবে তাও সম্ভব না। যা বলছি শোনো, তুতুলকে একটু মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করো। অন্তত 3 মাস সময় নাও। 3 দিন সহ্য করতে পারি না, আর তুমি 3 মাস বলছো। মুশফিকুর আর কিছুই বললেন না, অবশ্য তিনি বলার মতো কথা খুঁজে পেলেন না। মেহরাজ বাড়ি ফিরল বিকাল 4টায়। বাড়ির পরিবেশ তখন নিরিবিলি। দুপুরের খাবার শেষে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। মেহরাজ গেল নিজের রুমে। তুতুল বিছানায় নেই। সারা বিছানায় চাদর এলোমেলো অবস্থা। বোঝাই যাচ্ছে এই মেয়ে কই মাছের মতো সারা বিছানায় বিচরণ করছে। মেহরাজ গায়ের শার্ট খুলল, কাবার্ড থেকে জামা বের করতে নিলে বাথরুমের দরজা খোলার শব্দ পেল। ব্রাশ করতে করতে এগিয়ে আসছে তুতুল, পরনে মেহরাজের নীল টি শার্ট ট্রাউজার। মেয়েটার এমন অবস্থায় হতভম্ব মেহরাজ।
এ কি, আমার জামা প্যান্ট কেন পরলে? তুতুল ব্রাশ করতে করতে বলল, থ্রি পিস পরে থাকতে আমার অস্বস্তি লাগে, এটাতেই শান্তি। তাই বলে আমার পোশাক পরবে? আমার কোনো কিছু আনা হয়নি। আমার এবার এবার রাগ লাগছে তুতুল। তুতুল আবার কাবার্ড খুললো, পায়জামা বের করে মেহেরাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, এত রাগ লাগলে আমার পায়জামা পরুন, আপনার পরনে হবে। আপনি আমার পায়জামা পরলেন, আর আমি আপনার ট্রাউজার পরলাম, হয়ে গেল সদবোধ। উপরের কি পরবেন? হুম, আমার থ্রি পিস তো গায়ে লাগবে না। আপনি চাইলে আমার ইনার পরতে পারেন। মুহূর্তে যেন বিকট বজ্রপাত মেহেরাজের মাথায় পড়ল। তুতুল কি বলল? তাকে ইনার পরতে বলল? হোয়াট? আজ তুতুলের কলেজ যেতে হবে। হন্তদন্ত পায়ে বাড়ি থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মুশফিকুর সাহেব তার পথ আটকে দাঁড়ালেন। তুতুল একা কেন কলেজ যাবে মেহেরাজ থাকতে? মেয়েটার একা যাওয়ার কি দরকার? মেহেরাজ ঘরে থেকে বা কি করবে? অন্তরাও জোর করলেন ছেলেকে, তাই বাধ্য হয়ে মেহেরাজ তুতুলকে নিয়ে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে গ্যারেজের দিকে এলো মেহেরাজ। তুতুল দাঁড়িয়ে আছে, ফোনে কি যেন দেখছে। সাদা ইউনিফর্ম, দুই পাশে বিনুনি, মেয়েটাকে দেখতে বড্ড বেশি সুন্দর লাগছে। মেহেরাজ হতাশার শ্বাস ছাড়ল। ভেবেছিল এমন মেয়ে বিয়ে করবে যার গ্র্যাজুয়েশন কমপ্লিট, অথচ তার কি অকাল পড়ল, বউকে নিয়ে কলেজে যাচ্ছে। তুতুল বসলো গাড়িতে। দুজনের মাঝে তেমন কোনো কথা নেই। তুতুলের নজর ফোনে আটকে আছে। মেহেরাজের অস্থির লাগছে তুতুল কি এমন দেখেছে ফোনে। জিজ্ঞেস করবে কি নাকি থাক। চেষ্টা করেও কৌতূহল দমাতে পারল না মেহেরাজ। খপ করে নিজের আয়ত্তে নিল ফোনটা। হোয়াটসঅ্যাপে চ্যাটিং চলছে। নাম দেওয়া মাসমেলো। তুতুল মাসমেলো নামের ব্যক্তিটাকে আজ কলেজে আসতে বলেছে। তুতুলকে সে তার পছন্দের রেস্টুরেন্টে বার্গার খাওয়াতে নিবে। ব্রো কুঁচকে গেল মেহেরাজের। তুতুল, মাসমেলো কে? আমার স্যার। তোমার স্যারের সাথে তুমি আজ বের হবে? জানেন নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেখানেই যাব। তুহিন ভাইয়া তো নেই, বন্ধুদের সাথে বেরিয়েছে। আপনাকে বলার সাহস করিনি। আপনি কোনোদিনও আমার কথা রাখেননি। তাই স্যারকেই বললাম যদি লাঞ্চ আওয়ারে আমার সাথে যেত। তোমার স্যারকেই কেন যেতে হবে? বন্ধুরা কি নেই? আছে স্যার, আমার আর এক বন্ধু। উনি আজ পর্যন্ত আমার কোনো আবদার ফেলেননি। সরু চোখে তাকালো মেহরাজ, তবে কিছুই বলল না। প্রায় 20 মিনিট পর পৌঁছে গেল কলেজ গেটের সামনে। তুতুলের দুইটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তাদের দেখে গাড়ি থেকে উচ্ছ্বাসিত হয়ে হাত নাড়ল। হাতের ফোনটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, আপনি তো আমাকে নিজের বউ হিসাবে মানেন না, জানি বিরক্ত হবেন, তবুও বলছি। আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে, ওদের সাথে একবার হাই হ্যালো করুন। আমার মান সম্মান বাঁচান। তোমার মান সম্মান বাঁচানোর দায় কি আমার নাকি? এবারের মতো দায়টা অন্তত নিন। আপনি জানেন না আমার বন্ধুদের আমি ঢেলে ঢেলে প্রশংসা করি। শুধুমাত্র আপনার নামে। আমি বলেছিলাম প্রশংসা করতে, তাহলে আমি ওদের বলবো আমার বড় একটা খারুস মাল। কি বললে তুমি? চোখ রাঙালো মেহরাজ। তোতলার কোনো কথার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নামলো। মেহেরাজও নেমে সামনের দিকে অগ্রসর হলো। তুতুলের দুই বান্ধবী দিয়া আর নিধি মেহেরাজকে দেখে চমকে তাকায়। ছবিতে যতটা সুন্দর লেগেছে বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। ওদের চাহনি দেখে তুতুল দিয়ার পিঠে কিল বসায়। এই সাবধানে তাকা। মেহেরাজ ওদের সাথে আলাপ করলো। কথার ফাঁকে ফাঁকে নিধি বলল, ভাইয়া তুতুল এত ভাগ্যবতী, আপনি নাকি তুতুলকে ছাড়া থাকতেই পারেন না। তুতুল একটু শীতকাঁদুনে আছে বটে, কিন্তু তার মন একদম ফ্রেশ। সাদা মনে কাদা নেই। দিয়া বলল, ভাইয়া এক্সাম শেষে আপনারা নাকি হানিমুনে মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছেন। বিষম খেলো মেহরাজ, চোখ পাকিয়ে তাকালো তুতুলের দিকে। তুতুল কাঁদো কাঁদো মুখ করে মাথা নামিয়ে নিল। মেহরাজ সুযোগ বুঝে বলল, তুতুল তোমাদের আর কি কি বলেছে? অনেক কথাই বলেছে, আপনি আবার ওকে বকবেন? একটু বকবো না, তোমরা বলো। তুতুল নিধিকে ইশারা করলো থামতে, কিন্তু নিধি তো থামার পাত্রী না। সে বাজিয়ে দিল তার ডাঙ্গাডোল। আপনি নাকি তুতুলকে ছাড়া ঘুমোতে পারেন না, প্রতিদিন খাইয়ে দেন, এসব আর কি? মেহরাজ এককাল হাসলো, লজ্জায় মাথা নুয়ে নিল তুতুল।
একদল হাদারামের সাথে বন্ধুত্ব করেছে, ইজ্জত আর কিছুই রইল না। মেহরাজ হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, যাও তোমরা, ক্লাস টাইম হয়ে যাচ্ছে। বউ, এদিকে এসো। তুতুল মাথা নুইয়ে ধীর পায়ে এগিয়ে এলো মেহরাজের নিকট। চোখ দুটো নিচু, আঙ্গুলগুলো নার্ভাস ভঙ্গিতে একে অপরকে খামচে ধরে আছে। মেহরাজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর অপ্রত্যাশিতভাবেই হাত বাড়িয়ে আলতো করে নিজের কাছে টেনে নিল। তুতুল বিস্ময়ে শক্ত হয়ে গেল। বুকের ভিতর ধুকপুক শব্দটা হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল। পরের মুহূর্তে মেহরাজ তার মাথায় শব্দ করে একটা চুমু খেল। তুতুল যেন বিশ্বাসই করতে পারল না। বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সে। মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর অবিশ্বাস মিশে আছে তার দৃষ্টিতে। এতদিনের গম্ভীর রাগী আর দূরত্ব বজায় রাখা মানুষটা যে এমন কিছু করতে পারে তা কখনো কল্পনাও করেনি। মেয়েটা বাকরুদ্ধ চেহারা দেখে মেহরাজের ঠোঁটের কোণে অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। আর এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা নিধি আর দিয়া একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে মিটমিটে হাসতে লাগলো। তাদের চোখে মুখে এমন ভাব যেন বহুদিন ধরে অপেক্ষা করা কোনো ঘটনার অবশেষে শুরুটা দেখতে পেয়েছে। তুতুল লজ্জায় আরো মাথা নিচু করে ফেলল। গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে, অথচ মেহরাজের হাত এখনো তার কাঁধে রাখা। এই স্পর্শে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল তুতুলের বুকের ভিতর। ক্লাস শেষে গেটের বাইরে এলো তুতুল। বরাবরই একটা বাজে। নিধি আর দিয়াকে নিয়ে বার্গার খাওয়ার কথা থাকলেও হঠাৎ শরীর খারাপ লাগায় দিয়া চলে দ্বিতীয় ক্লাসের সময়। নিধিও আর যাওয়ার আগ্রহ দেখালো না, বাধ্য হয়ে তুতুলকে একাই যেতে হবে। জাওয়াদ এসে দাঁড়িয়েছে মাত্র, তুতুলকে দেখে একগাল হাসলো, জানতে চাইলো পড়াশোনার সম্পর্কে। জাওয়াদ কথার মাঝে রিকশা ডাকলো। তখনই তাদের সামনে ব্রেক কষলো মেহরাজের গাড়ি। মেহরাজ গাড়ি থেকে নামলো না, বরং চোখে ইশারায় বলল, তুতুল এসো, বাড়ি ফিরবে। ভয় লাগলো তুতুলের। জাওয়াদের দিকে তাকিয়ে মেহরাজকে ইতস্তত গলায় বলল, আজ না যাই, স্যারের সাথে বার্গার। তুতুল, কি বললাম শুনতে পাওনি? আপনিও চলুন আমাদের সাথে। মেহরাজ গাড়ি থেকে নামলো, তুতুলের বাম হাত ধরে নিজের আয়ত্তে আনলো। জাওয়াদ আশাহত চোখে তাকিয়ে আছে। এমন অধিকার তো তার পাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু একটা ঝড় সব তছনছ করে দিল। মেহরাজ জাওয়াদের উদ্দেশ্যে বলল, আপনাকে তুতুলের পরিবার বেশ মান্য করে, সম্মান করে। আপনিও তুতুলকে বেশ স্নেহ করেন। তবে এখন তুতুলের বিয়ে হয়েছে, দিনকাল, সুযোগ, পরিস্থিতি কোনোটাই আগের মতো নেই। আশা করি আমি যা বলছি আপনি বুঝতে পারছেন। জি। আজ থেকে আপনি আর তুতুলকে পড়াতে আসবেন না। আমি ওর পড়াশোনার দায়িত্ব নিলাম। এতদিন যে তুতুলকে আপনি গাইড করেছেন, তার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমি কৃতজ্ঞ। মাথায় বাজ পড়ল তুতুলের। জাওয়াদ মেহরাজের কথায় সম্মতি জানিয়ে বিদায় নিল। তবে তুতুল কেঁদে ফেলল। জাওয়াদকে ছোটবেলা থেকে চেনে জানে। তুতুল পড়াশোনায় ফাঁকিবাজি ছিল, কিন্তু জাওয়াদের কাছে তার এসব ফাঁকিবাজি হয় হাওয়ায় মিলিয়ে গেছে। মেহরাজের সাথে রাস্তায় তর্ক লেগে গেল সে। তবে এসবে পাত্তা দেওয়ার সময় সুযোগ মেহরাজ দিল না, এক প্রকার জোর করেই তুতুলকে গাড়িতে বসালো। হাউমাউ করে কাঁদছে তুতুল, কাঁদতে কাঁদতে চোখের পানি, নাকের পানি একাকার। আশেপাশের পথচারীরা অবাক চোখে দেখছে। কেউ কেউ সন্দেহ চোখে তাকাচ্ছে দিন দুপুরে মেয়েটাকে কি তুলে নিয়ে যাচ্ছে। গাড়ি চলছে শাহবাড়ির দিকে। মেহরাজ তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি পড়াবো তোমায়, কাঁদছো কেন? আমি পড়বো না। জেদ দেখাবে না তুতুল, আমি আপনাকে খুন করব। মেহরাজের কোনো প্রতিক্রিয়া নেই। তুতুলের কান্না কিছুতেই থামছে না। আজ সকাল থেকেই আকাশটা ভার হয়ে আছে। ধূসর মেঘের চাদরে ঢেকে গেছে চারদিক। দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে করছে, অথচ যেন কোনো অদৃশ্য অপেক্ষায় আটকে আছে। কিন্তু আকাশের আগে কেঁদে উঠছে তুতুল। চোখের জল থামার নাম নেই। কান্নায় ভিজে গেছে তার গাল, গলা, এমনকি ওড়নার সামনের অংশটুকুও। ঠোঁট কামড়ে শব্দ চাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। মেহেরাজ সবই দেখছে, তবুও এমন ভাব করে আছে যেন কিছুই দেখেনি। দৃষ্টি সরিয়ে রেখেছে অন্যদিকে। মুখে কোনো কথা নেই, কোনো সান্ত্বনা নেই। তার এই নীরবতাই তুতুলের কষ্টকে আরো গভীর করে তুলল।
সময়ের হিসাব করলে হয়তো 10 মিনিটও পেরোয়নি। হঠাৎ করেই বাইরে বাতাসের গতি বদলে গেল। মেঘের গর্জন শোনা গেল দূরে কোথাও। তারপর যেন আর অপেক্ষা সহ্য হলো না আকাশেরও। মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে বৃষ্টি নেমে এলো। ঝুমঝুম শব্দে চারদিক ভিজিয়ে দিতে লাগলো। মনে হলো এতক্ষণ ধরে তুতুল একা কাঁদছিল, এখন তার কান্নার সঙ্গী হয়েছে আকাশও। দুজনেরই বুক ভরা ভার যেন একসাথে ঝরে পড়েছে একজনের চোখ দিয়ে। আর একজনের বৃষ্টির ধারায় তুতুল রাগ নিয়ে বলল, গাড়ি থামান। কেন? থামান। মেহরাজ গাড়ি থামালো। তুতুল গাড়ি থেকে নেমে গেল। মেহরাজ বাধা দিতে চেয়েছিল, কিন্তু কে শুনে কার কথা। জেদ দেখিয়ে নেমে গেল সে। আর তারপরে রাস্তার একপাশে দাঁড়িয়ে হুমকি ছুড়ল, আজ আমি ভিজবো, জ্বর হবে, পড়বো না, ফেল করব, আর শব্দয় আপনার, আপনার, আপনার। মেহরাজ হাসতে হাসতে গাড়ি থেকে নামলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে গেল তুতুলের নিকট। তুতুল বলল, ফেলটুসের বর, শুনতে ভালো লাগবে। সেদিন বৃষ্টির মধ্যে ঠায় দাঁড়িয়ে রইল মেহরাজ। মাথার উপর ঝমঝম করে বৃষ্টি ঝরছে। শার্ট ভিজে গায়ে লেপ্টে গেছে, চুল বেয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে, তবুও সে একবারও সরে গেল না। তুতুলকে কোনো তাড়া দিল না, নিষেধও করল না। তুতুল যতক্ষণ ইচ্ছে বৃষ্টিতে ভিজছে। কখনো মুখ তুলে আকাশের দিকে তাকিয়েছে, কখনো চোখ বন্ধ করে বৃষ্টির ধারা গায়ে মেখেছে। তার চোখের জলের সাথে বৃষ্টির পানি মিশে গিয়ে কোনটা কান্না আর কোনটা বৃষ্টি বোঝার উপায় ছিল না। মেহরাজও ভিজছে, তবে তার ভেজাটা ছিল অন্যরকম। নীরবে দাঁড়িয়ে থেকে সে শুধু তুতুলকে দেখছে। মেয়েটার মুখের অভিমান, কষ্ট, শিশুসুলভ সরলতা সবকিছু এই বৃষ্টির মধ্যে আরো স্পর্শ হয়ে উঠেছিল। তার ভিতরেও তখন চলছিল অদ্ভুত টানাপোড়েন, মায়া, অস্বস্তি, অপরাধবোধ আর নাম না জানা অনুভূতি মিলেমিশে তৈরি করছিল জটিল আবেশ। মেহরাজ অনেক কথা বলতে চেয়েও বলেনি। অনেকবার মনে হয়েছে তুতুলকে ডেকে কাছে নেই, অন্তত বলে আর ভিজো না, কিন্তু কথাগুলো ঠোঁট পর্যন্ত এসে আবার ফিরে গেছে। তাই শেষ পর্যন্ত সে শুধু দাঁড়িয়ে রইল। বৃষ্টি ভেজা সেই দীর্ঘ মুহূর্তে মেহরাজ কিছুই করেনি, শুধু চুপচাপ মিশ্র অনুভূতি নিয়ে তুতুলকে দেখে গেছে, যেন মেয়েটাকে নতুন করে চিনছে, নতুন করে বুঝতে শিখছে। মেহরাজের কঠোর বারণের পর আর কখনো শাহবাড়িতে আসেনি আদনান। শুধু আশাই নয়, তুতুলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেনি। তুতুল অবশ্য সহজে হাল ছাড়েনি। পড়াশোনার প্রসঙ্গ উঠলে সবার কাছে একটাই আবদার করেছে, সে যদি পড়ে তাহলে আদনান স্যারের কাছেই পড়বে। তুহিনকে বলেছে, মুশফিকুর সাহেব বলেছে, এমনকি অন্তরার কাছেও কয়েকবার অনুরোধ করেছে। কিন্তু মেহরাজের জেদের সামনে কারো কথাই টিকল না। সে একবার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বদলানোর ক্ষমতা কারোরই নেই। তার সাফ কথা, তুতুলকে আর আদনানের কাছে পড়তে হবে না। তুতুল অভিমানে মুখ ফিরিয়ে রেখেছিল দিনের পর দিন। মেহরাজের সঙ্গে কথাও কমিয়ে দিয়েছিল, কিন্তু তাতেও মেহরাজের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। বরং একদিন সন্ধ্যায় বই খাতা নিয়ে তার সামনে বসে গম্ভীর গলায় বলল, আজ থেকে তোমাকে আমি পড়াবো। তুতুল এমনভাবে তাকিয়েছিল যেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর খবরটা এইমাত্র শুনেছে। আপনি? হ্যাঁ, আমি। কোনো সমস্যা? তুতুল সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। সমস্যা আছে, যে আছে সেটা মুখে না বললেও চোখে মুখে স্পষ্ট লেখা ছিল। মেহরাজ সেটা দেখেও না দেখার ভান করেছে। বই খুলে তার সামনে রেখে বলল, স্যারকে মিস করার সময় শেষ, এবার পড়ার মন দাও। তুতুল বিরক্তিতে ঠোঁট ফুলিয়ে বইয়ের দিকে তাকালো, আর মেহরাজ ভিতরে ভিতরে অদ্ভুত তৃপ্তি অনুভব করছিল। কারণ সে নিজেও জানত না তুতুলকে নিজে পড়ানোর ইচ্ছেটা শুধু দায়িত্ববোধ থেকে এসেছে, নাকি অন্য কোনো অনুভূতি তাকে এতটা জেদ করে তুলেছে। তারপর থেকে নিয়মিত মেহরাজের কাছে পড়তে শুরু করলো তুতুল। শুরুটা অবশ্য খুব একটা সুখকর ছিল না। পড়ার টেবিলে ভুল উত্তর দিলে ধমক, মনোযোগ না থাকলে কড়া চোখে তাকানো, এসব দেখে প্রথম কয়েকদিন তুতুলের মনে হয়েছিল আদনান স্যারই হাজার গুণ ভালো ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেল। একসাথে কাটানো সময়গুলো, পড়ার ফাঁকে ছোটখাটো ঝগড়া, অভিমান আর হাসি ঠাট্টা, সব মিলিয়ে তাদের সম্পর্কের জড়তাটা ধীরে ধীরে গলে যেতে লাগলো। একসময় যে সম্পর্কটা শুধু দায়িত্ব আর অনিচ্ছার উপর দাঁড়িয়েছিল, সেটাই অদ্ভুতভাবে রূপ নিল সুন্দর বন্ধুত্বের।
তুতুল এখন অনেক কথাই নির্দ্বিধায় বলে ফেলে মেহরাজকে। নিজের ছোটখাটো অভিযোগ, মনের খারাপ লাগা, হাস্যকর ঘটনা, সবকিছুর প্রথম শ্রোতা মেহরাজই। আর মেহরাজও অজান্তেই মেয়েটার প্রতিটি মন দিয়ে কথা শোনে। তবে এত কিছুর পরও একটা জিনিস কখনো বদলায়নি, সেটা হলো তুতুলের সেই বিখ্যাত ন্যাকা কান্না। সামান্য বকা খেলেই চোখ টলমল, একটু কষ্ট পেলেই ফোঁপানো শুরু। আর বেশি অভিমান হলে তো কথাই নেই, মনে হবে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ সে। অবাক করার বিষয় হলো, একসময় যে কান্না মেহরাজকে ভীষণ বিরক্ত করত, এখন সেটাই কোনোভাবে সহ্য হয়ে গেছে তার। কখনো বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে, কখনো মজা করে খোঁচা দেয়। কিন্তু শেষ পর্যন্ত ঠিকই তুতুলকে শান্ত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। অন্যদিকে তুতুলের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো। মেহরাজের রাগকে সে কোনোদিনই স্বাভাবিকভাবে নিতে পারেনি। এতদিন একসাথে থাকার পরও লোকটা গম্ভীর মুখ আর কড়া গলার প্রতি তার ভয় একটু কমেনি, বরং প্রায়ই বুক ধড়ফড় করে ওঠে তার। মেহরাজ একটু জোরে কথা বললেই সে চুপসে যায়। ব্রো কুঁচকে তাকালেই মনে হয় বুঝি বড় কোনো অপরাধ করে ফেলেছে। আর লোকটা যদি একেবারে চুপচাপ হয়ে যায় তাহলে তো কথাই নেই। তুতুল তখন ভয়ে ভয়ে তাকায়, এই বুঝি মেহরাজ রেগে গেল। অবশেষে আজ এসএসসি পরীক্ষা শেষ হলো তুতুলের। কেন্দ্রের গেট থেকে বেরিয়ে ভিড়ের মাঝে নজর এলো মেহরাজকে। তপ্ত গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা, আগ্রহ চোখে অপেক্ষায় আছে তুতুলের জন্য। তুতুল ভিড়ের মাঝে ছুটে এসে মেহরাজের বুকে আছড়ে পড়ল। খুশিতে আত্মহারা মেয়েটা, সেও নিঃসংকোচ আগলে ধরল তুতুলকে। পরীক্ষা কেমন হয়েছে তুতুল? অনেক ভালো। এবার বাড়ি চলো। বাড়ি যাব? ড্রেস খুলে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে বিকালে বাসায় চলে যাব। অনেকদিন হয়েছে বাবা মাকে দেখিনি। মেহরাজ নিঃশব্দে হাসলো। তখনই ভিড়ের মাঝে দেখা গেল আদনানের সাথে। তুতুলকে ডাকলো সে। তুতুল আগ বাড়িয়ে গেল না। ভয় হলো যদি মেহরাজ রেগে যায়। তবে মেহরাজ আজ নিজেই তুতুলকে বলল আদনানের কাছে যেতে। তুতুল হাসি মুখে গেল। কথা হলো প্রায় 5 মিনিটের মতো, তাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরল তারা। বিকেলের সময় তুতুল 1 মাসের জন্য বাবার বাড়িতে এলো। তার আশা নিয়ে কেউ কোনো বাধ্যকতা দেখায়নি। তুতুলের যখন ইচ্ছে হবে শ্বশুরবাড়িতে ফিরবে, এটা তারও বাড়ি। মেহরাজ তাকে নামিয়ে দিয়ে চলে গেল। তুতুল হাসিমুখে প্রবেশ করল তার আপন নীড়ে। পরিবারের সাথে সন্ধ্যা কাটিয়ে রাতের খাবার শেষে যখন নিজের রুমে এলো, তখনই অস্থিরতা ঘিরে ফেলল তাকে। তুতুল বন্ধুদের সাথে ভিডিও কলে আড্ডা দিল। আড্ডা শেষে মুভি দেখার জন্য মন স্থির করল, তবে কোনো কিছুতেই তাকে স্থির করতে পারে না। এতদিন মেহরাজের শাসনে ছিল, আদরও করেছে বটে, তবে রাতে মেহরাজের হাত ধরে ঘুমানোর সময়টুকু কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। অস্থির লাগে তুতুলের। বারান্দায় ছুটে আসে। বারান্দায় থেকে রাস্তা দেখা যায়। যদি মেহেরাজ এসে দাঁড়ায়, দাঁড়াবে কি? কিছুটা সময় থেকে বারান্দা থেকে তুতুল আবার ঘরে ফিরে আসে। ফোন করলো মেহেরাজকে। ফোনে থাকা অপর প্রান্তের ব্যক্তিটির কণ্ঠ তখন স্থির, একদম স্বাভাবিক। তুতুলের জন্য কোনো ব্যাকুলতা নেই, কিচ্ছু নেই। তুতুল গলা খাদে নামিয়ে বলল, রাত 1টা বাজে, আপনি এখনো কেন ঘুমালেন না মেহরাজ? আপনি তো রাত জাগেন না। তোমার সাথে এতদিন রাত জেগে আমার অভ্যাস হয়ে গেছে। ও, এখন তো আমি নেই, ঘুমিয়ে পড়ুন। তুমি জেগে আছো কেন? আজ তো তোমার শান্তির ঘুম, ঘুমাও। মেহরাজ ফোনের অপর পাশ হঠাৎ নীরব হয়ে গেল। 2 মিনিট বাদে কানে এলো তুতুলের ফ্যাঁস ফ্যাঁস কান্নার আওয়াজ। অবাক হলো সে, ভ্রু কুঁচকে বলল, তুতুল তুমি কাঁদছো? আমার আপনাকে ছাড়া ভালো লাগছে না। আপনি আসুন, প্লিজ আসুন। তাই বলে কাঁদবে? আমি আপনাকে মিস করছি, আপনার বুকটা মিস করছি। আমার কিছুতেই ঘুম আসছে না। আজ তো তুতু আছে, তুতুকে নিয়ে ঘুমাও। রাগ দেখিয়ে বিছানা থেকে তুতুকে ফেলে দিল তুতুল। কড়া গলায় বলল, আমার চাই না তুতুকে, আমার আপনাকে চাই। আপনি আসুন মেহরাজ। সম্ভব না? তাহলে আমি আসবো। এই রাতে তুমি বাড়ি থেকে বের হবে? মাথা খারাপ? আমি কিচ্ছু জানি না আমার আপনাকে লাগবে। কতটা লাগবে? তুতুল কিছুই বলল না, শুধু কাঁদলো। সে পুনরায় বলল, আমি কাল কক্সবাজার চলে যাব তুতুল। এমনটাই তো কথা ছিল। তোমার পরীক্ষা শেষে আমি চলে যাব। আপনি কাল চলে যাবেন, তাহলে আসবেন কবে? জানি না, হয়তো 7-8 মাস পর। এবার চেঁচিয়ে কাঁদতে লাগলো তুতুল। রুমের দরজা খোলাই ছিল। তার কান্না পৌঁছে গেল তুহিনের কানে।
তুহিনও ঘুমায়নি। তুতুলের কান্না কানে আসতে রুমের বাইরে এসে দাঁড়ালো। কিরে তুতুল, কাঁদছিস কেন? তুতুল হাত থেকে ফোনটা রাখলো, ছুটে এসে তুহিনের বুকে পড়লো। ভাই, আমি মেহরাজের কাছে যাব। আমি ওনাকে ছাড়া থাকতে পারছি না। কাল উনি কক্সবাজার চলে যাবেন। তুমি কিছু করো ভাইয়া। ভ্যাবাচেকা খেয়ে গেল তুহিন। তুতুলকে শান্ত করতে করতে ততক্ষণে তুতুলের বাবা মাও রুমে হাজির। কেঁদে কেটে একাকার অবস্থা করেছে বোকা মেয়েটা। ফোনের ওপাশ থেকে মেহরাজ ডেকে যাচ্ছে। তুহিন ফোন করলো মেহরাজকে। মেহরাজ ফোনটা তুতুলকে দিতে বলল। কাপা হাতে ফোন ধরলো তুতুল। হ্যালো, বারান্দায় আসো। কেন আসো না? তুতুল ছুটে গেল বারান্দায়। মেহরাজ হাত নেড়ে তাকেই ডাকছে। আপনি এখানে? এত তাড়াতাড়ি কি করে এলেন? আমার মন মানছিল না, সেই 11:30টায় এখানে এসে দাঁড়িয়েছি শুধু তোমাকে দেখার জন্য। সত্যি? সত্যি? এতক্ষণ কোথায় ছিলেন? আপনাকে দেখলাম না কেন? গাড়ির ভিতর ছিলাম। চলে এসো তুতুল। আমাকে কক্সবাজার নিবেন? আমার আপনার সাথে সমুদ্র দেখার ইচ্ছে। সত্যি যাবে? যাব। বেশ, তাহলে তুমিও যাচ্ছ? তুতুলের আনন্দ আর ধরে কে? যে লাগেজটা এনেছিল সেই লাগেজটা থেকে এখনো জামা কাপড় বের করেনি, এই সুযোগে গুছানো লাগেজটা নিয়ে ছুটতে আরম্ভ করলো। তুতুলের কর্মকাণ্ডে হেসে খুন বাড়ির সকলে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের পাশে দাঁড়িয়ে আছে মেহরাজ। রাতে নামতে শুরু করেছে। হলুদ আলো এসে পড়েছে তার কাঁধে। বারবার ঘড়ি দেখছে, অপেক্ষা করছে কখন আসবে তার ন্যাকা রানী। একসময় মেয়েটার কান্না, বায়না আর অবুঝ আচরণে ভীষণ বিরক্ত হতো। মনে হতো এই মেয়েটাকে সামলানোই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। অথচ সময়ের সাথে সাথে সেই বিরক্তিটাই এখন কখন যেন আসক্তিতে পরিণত হয়েছে। আজ যখন তুতুলকে রেখে ফিরছিল, তখন অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরছিল তাকে। বুকের ভেতরটা কেমন ভারী হয়েছিল সারাটা পথ। বাসায় ফিরেও শান্তি পায়নি। নিজের ঘরে বসেছে, আবার উঠে গেছে। বই হাতে নিয়েছে কিন্তু পড়েনি। টেলিভিশন চালিয়েছে কিন্তু কি চলছে সেদিকে মনে যায়নি। শুধু মেহেরাজ নয়, পুরো বাড়ির অবস্থায় প্রায় একই। অদ্ভুতভাবে মেয়েটা জায়গা করে নিয়েছিল সবার জীবনে। মেহেরাজ দীর্ঘশ্বাস ফেলল, দূরের রাস্তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই তার চোখ পড়ল পরিচিত একটা অবয়ব। সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হ্যালো কিটি। নাইট ড্রেস পরে ছুটে আসছে তুতুল। তার পিছনে তুহিন, হাতে লাগেজ। তুতুল এসেই মেহেরাজকে জড়িয়ে ধরল। মেহেরাজ হাসল। তুতুলের মাথায় হাত বুলিয়ে বলল, এবার শান্তি লাগছে? হুম। মেহেরাজ তুহিনের কাছ থেকে বিদায় নিয়ে তুতুলকে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হলো। সন্ধ্যা নেমে এসেছে। পশ্চিম আকাশ জুড়ে ছড়িয়ে আছে কমলা, সোনালী আর লালচে রঙের অপূর্ব ছোঁয়া। দূরে সূর্যটা ধীরে ধীরে গলে গিয়ে মিশে যাচ্ছে সমুদ্রের বিশাল নীল বুকে। নির্জনেই তটে শুধু ঢেউয়ের মৃদু শব্দ। একের পর এক ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে বালুক কাবেলা। সেই ঢেউ আবার ফিরে যাচ্ছে গভীর সমুদ্রে। এই মুহূর্তে মুখের কোনো কথা নেই তুতুলের। আজ আশ্চর্যজনক ভাবে সে চুপ। কোনো অভিযোগ নেই, কোনো বায়না নেই, এমনকি কোনো প্রশ্নও নেই। মুগ্ধ চোখের সামনে বিস্তৃত সৌন্দর্যটা দেখেছে সে। চোখে মুখে ছড়িয়ে আছে শিশুসুলভ বিস্ময়, যেন জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখছে। মাথাটা আলতো করে এলিয়ে রেখেছে মেহেরাজের কাঁধে। মেহেরাজও কিছু বলছে না। তার দৃষ্টি সমুদ্রের দিকে হলেও মনটা বারবার আটকে যাচ্ছে কাঁধে। অনুভূতি নরম উষ্ণতায়। তুতুল মেহেরাজকে ডাকলো। মেহেরাজ। হুম। আপনাকে আমার সমুদ্রের মতো লাগে। কেন? বাইরে শান্ত, কখনো কখনো ভয়ঙ্করও, কিন্তু যত দেখি ততই মনে হয় আপনার গভীরতা শেষ হওয়ার নয়। মেহেরাজ স্মিথ হাসল। তুতুলের সাথে উপভোগ করলো পরন্ত সূর্যের সৌন্দর্য। রাতে হোটেলে ফিরল তারা। এই হোটেলে শেয়ারে মেহেরাজের বাবাও আছেন। এখানকার প্রত্যেকটা কর্মচারী মেহেরাজকে চেনে, তাই তার কদর অন্যরকম। যেহেতু এই প্রথমবার মেহেরাজ শাহ তার স্ত্রীকে নিয়ে এসেছেন, তাই সবাই বিশেষ খাতির যত্নে নিয়োজিত আছে। রাতের খাবার শেষ করে রুমে ফিরতে চমকে গেল তুতুল। শুভ্র চাদরে গোলাপের লাল পাপড়ি লাভ শেপে সাজানো। লজ্জা লাগলো তুতুলের। এসব কখন সাজালো? আমরা আসার আগেই ওরা বলেছিল সাজাবে, আমি বারণ করিনি। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্বের হলেও
তা বাইরের মানুষকে বুঝতে দেওয়া সমীচীন হবে না। তাই বলেছি সাজাক। তুতুল এগিয়ে গেল। এই মুহূর্তে মেহরাজের চোখে চোখ রাখতে একটু বেশিই জড়তা কাজ করছে। অন্যরকম অনুভূতি গ্রাস করছে তাকে। এতদিন তাদের মাঝে মনের টান থাকলেও তবে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে দৈহিক টান। মেহরাজ তুতুলকে বলল, ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? হুম। দুজনেই শুয়ে গেল। যথারীতি মেহরাজ তার মতো করে ফোন দেখছে। তুতুলও মেহরাজের বুকে এসে শুয়ে পড়ল। বাম হাতের মুঠোয় ফোন। আজকের তোলা ছবিগুলোই দেখছিল। হঠাৎ মেহরাজ যে কি হলো কে জানে। তুতুলের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তুতুল। হুম। আমার না কেমন কেমন লাগছে। কেমন লাগছে? মেহরাজ অস্থির হয়ে যায়। তার নিঃশ্বাসের শব্দে তুতুল মাথা তুলে তাকায়। কি হয়েছে আপনার? আমি চাই আমাদের সম্পর্কটা একটু বাড়ুক। আর একটু মানে? তুতুল, আমি তোমাকে একটু চুমু খাই। শুধু একটা। চমকে গেল তুতুল। আমার ভয় লাগলো খুব। তবে মনে প্রাণে সেও চায় এই সম্পর্ক আরেক ধাপ এগিয়ে যাক। অন্য স্বামী স্ত্রীর মতো তাদের সম্পর্কটাও সহজ স্বাভাবিক হোক। তুতুল উঠে বসলো। কাঁপা কাঁপা শরীরে বসে থাকাও তার জন্য কষ্টকর। মেহরাজ বিব্রত হলো। উঠে বসে করুণ গলায় বলল, তুমি না চাইলে দিব না। আচ্ছা, তোমার কি খারাপ লাগছে? আমি চলে যাচ্ছি। তুতুল ঘাড় না ঘুরিয়ে মেহরাজের হাত টেনে ধরল। কাঁপতে কাঁপতে সে ঘুরে গিয়ে মেহরাজের কোলে বসলো। মিশিয়ে দিল ঠোঁটে ঠোঁট। মেয়েরাজ চেয়েছিল তুতুলের গালে চুমু খেতে, কিন্তু এই মেয়ে এক ধাপ এগিয়ে গেল। চোখের পলকে অবাধ্য করে দিল মেহরাজকে। তুতুলকে কোল থেকে ফেলে বিছানায় চেপে ধরল মেহরাজ। শরীরের ভর ছেড়ে দিয়ে ঠোঁটে ঠোঁট মেশালো। তুতুলের এক মুহূর্তে মনে হলো কোনো এক ক্ষুধার্ত বাঘ তার উপর হামলে পড়েছে। তবে সে বাধা দিল আবেশে। চোখ বন্ধ করলো। চোখের পাতা। যত সময় যাচ্ছিল ততই অবাধ্য হলো মেহরাজ। তুতুল অনুভব করে চিরচেনা মানুষটাও আজ নিজের ঘরে নেই। শুধুমাত্র একটা চুমুর আবদার করে মেহরাজ তুতুলের সর্বাঙ্গ চুমুতে ভরিয়ে দিয়েছে। বিছানায় থাকা গোলাপের পাপড়ি পিষ্ট হলো তাদের ভারে। সময় একটু গড়তেই তুতুল কেঁদে উঠল। মেহরাজ তখন তার মাঝে নেই, ঘোরে হারিয়ে গেছে। তুতুলের গালে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কাঁদে না তুতুল। চকলেট কিনে দেবো প্লিজ, তবুও কাঁদে না। আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। আমি মামুনিকে বলে দেব। সে স্বামী স্ত্রীর কথা কি রুমের বাইরে যায়? সরুন আপনি। আরেকটু না। মেহরাজ সরল না। তুতুল চিৎকার করে কাঁদতে লাগলো। যদি তুতুল এসব ইচ্ছে করেই করছে, সে চায় মেহরাজকে জব্দ করতে, কিন্তু মেহরাজ আলতো হাতে তুতুলের মুখ চেপে ধরলো যাতে কান্না রুমের বাইরে না যায়। সাত সকালে গাল ফুলিয়ে বসে আছে তুতুল। লজ্জায় মাথা নামিয়ে রেখেছে। মেহরাজের চোখে চোখ রাখার সাহসটুকুও হচ্ছে না। এলোমেলো চুলে ভূতের মতো বসে আছে। মেহরাজ গোসল সেরে আসলো। ঠোঁটে মুচকে হাসি। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, ব্যথা করছে? তুতুল জবাব দিল না। মেহরাজ আবার বলল, ফোন দাও তোমার মামুনিকে, বলো কতটা ব্যথা দিয়েছি তোমাকে। সত্যি তুতুল, তুমিও না? আমি ব্যথাই দিলাম না অযথা কাঁদলে। এখনো কাঁদছো? মানে কান্না তোমার রক্তে মিশে গেছে। তুতুলের রাগ লাগলো। সকাল থেকে মেহরাজ তাকে জ্বালাচ্ছেন। সে ফোন করলো অন্তরাকে। ভালো মন্দ কিছু না বলে শুধু কাঁদলো। তার কান্নায় অস্থির হলেন অন্তরা। ভাবলেন মেহরাজ হয়তো তুতুলকে মেরেছে। তিনি মেহরাজকে ফোন করলেন। রেগে গিয়ে অকথ্য ভাষায় বকাঝকা করলেন। জানতে চাইলেন সে কি করেছে তুতুলের সাথে। এদিকে তুতুল এবার মিটমিটে হাসছে। অন্তরার ফোন কেটে মেহরাজ হাত চেপে ধরলো। আমাকে চেনো না মেয়ে, তোমার আবার কাঁদাবো? তুতুল নাক টেনে মেহরাজের কাছে এগিয়ে ঝুঁকে গেল। ঠোঁট বাঁকিয়ে বলল, আমিও কাঁদতে চাই। ইটস ইওর টার্ন। পরিশিষ্ট নিজের জীবনের সম্পূর্ণ বিপরীত স্বভাবের একটা মেয়ের সাথে কেটে যাচ্ছে মেহরাজের দাম্পত্য জীবন। দেখতে দেখতে 7টা বছর পার হয়ে গেছে। তুতুলের কোল আলো করে জন্ম নিয়েছে তার কন্যা সন্তান। এই 7 বছরে অনেক কিছু বদলেছে বাড়ির মানুষ, সময়ের দায়িত্ব, জীবনযাত্রা। কিন্তু একটা জিনিস একটু বদলায়নি, সেটা হলো তুতুলের কান্না। 7 বছর আগেও যেমন সামান্য কারণে কাঁদতো, এখনো তেমনই কাঁদে। তবে আজকের কান্নার কারণটা একটু ভিন্ন। তাদের 3 মাসের মেয়ে তনুজা কিছুক্ষণ আগে দিব্যি মায়ের কোলে শুয়েছিল। তারপর হঠাৎ করেই গায়ে
পটি করে দিয়েছে। আর সেই ঘটনাতে তুতুলের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তুতুল আহাজারি করে বলল, ইস ইস, আমার গায়ে মেহেরাজ। তুতুল কাঁদো গলায় চিৎকার করছে। অন্যদিকে তনুজা মায়ের কান্নার কারণ না বুঝেই হাত পা ছুড়ে দিব্যি কেঁদে যাচ্ছে। নিচতলায় বসে থাকা মেহেরাজ উপরের দুজনের যুগলবন্দি কান্না শুনেই বুঝে গেছে কিছু একটা হয়েছে। সিঁড়ি ভেঙে দূরত্ব উপরে উঠে এসে ঘরে ঢুকতেই দৃশ্যটা দেখে থমকে গেল। একদিকে তুতুল চোখ মুখ কুঁচকে কুঁচকে, অন্যদিকে তনুজা পুরো শক্তি দিয়ে চিৎকার করছে। দুজনকে একসাথে দেখে মেহেরাজের মাথায় হাত উঠে গেল। কয়েক সেকেন্ড নির্বাক দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বলল, আমার রাগ বেশি, আর আমার বউ কাঁদে বেশি। এতদিন শ্বশুরের বাচ্চা সামলিয়েছি, এখন নিজেরটাও সামলাবো। আহ, আমার কি কপাল। কথাটা বলেই সে দীর্ঘশ্বাস ফেলল। তারপর অভ্যস্ত ভঙ্গিতে আগে মেয়েকে কোলে তুলল, এরপর বউকে সামলানোর জন্য প্রস্তুতি নিল। কারণ 7 বছরের অভিজ্ঞতায় সে খুব ভালো করেই জানে তনুজাকে শান্ত করা যত সহজ, তুতুলকে শান্ত করা তার চেয়ে অনেক কঠিন। সমাপ্ত। গল্প মেহেতুল। গল্পের শেষ অংশ লেখা অনুপ্রভা মেহেরিন।